নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আসলে কি হয়, আমাদের জীবন সম্বন্ধে জানতে সবারই ইচ্ছা করে, কিন্তু অনেক সময় কি হয়, জীবন সম্বন্ধে জেনেও আমরা অবহেলা করি। এই জায়গাটা কিন্তু একেবারেই নয়। তার কারণ যেই অনুষ্ঠানটি আপনাদের কাছে আমরা পৌঁছে দিই, সেই অনুষ্ঠানটি কিন্তু আগে থেকে আপনাদের একটা সতর্কতার জায়গা তৈরি করে দেয়। আগে থেকে একটা কি হয়, আমাদের জীবন সম্বন্ধে জানাতে যথেষ্ট তিনি একজন পরিপক্ক ব্যক্তিত্ব। তার কারণ আমাদের আগে থেকে যদি আমরা জানতে পারি, তাহলে মনে হয় আমরা সুন্দরভাবে জীবনটাকেও একটা গুছিয়ে নিতে পারি। নিশ্চয়ই পারবেন। তখন আমি কখনো নেগেটিভ জায়গা যাব না। তখন আমাদের এই অনুষ্ঠানটি একেবারে পজিটিভ অনুষ্ঠান, নিশ্চয়ই পজিটিভভাবেই আমরা এগোবো। আর সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি, আপনারা যার অপেক্ষায় দীর্ঘ অপেক্ষায় বসে থাকেন, ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়, যিনি কিন্তু বিশিষ্ট জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ এবং তন্ত্র বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদকে তো অবশ্যই ভূষিত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, ডক্টর অভিজিৎ ঘোষাল মহাশয়। আসলে আমরা একটু তার সঙ্গে আগে একটু কথা বলিনি, তারপরে আরও অনেক অনেক কিছু আপনাদের জানাবো নিশ্চয়ই। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে সরস্বতী পুজোর আগাম শুভেচ্ছা জানাই। শুরুতে বলি, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি দেবী নমস্তুতে। কালকে সরস্বতী পুজো, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। আমরা যারা বিদ্যার্থী, যারা বিনোদন লাইনের সঙ্গে যুক্ত হয়ে আছি, যারা আমাদের কথা দ্বারা আমাদের রুজি রোজগার চলে, যারা আমরা এলআইসি এই ধরনের কোনো মানে কি বলে সঙ্গে যুক্ত, এলআইসি বা এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত, যেখানে কথার গুরুত্ব সবচেয়ে বেশি, মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন স্কিল যেখানে লাগে, সেখানেই প্রথম যে দেবীর নাম আমাদের মনে আসে সেটা হচ্ছে মা সরস্বতী। সরস্বতী হচ্ছে রাহুর অধিষ্ঠাত্রী দেবী, মানে রাহুর আরাধ্যা দেবী হচ্ছে সরস্বতী। রাহুকে শান্ত করতে গেলেও আপনাদের দেবী সরস্বতীর আরাধনা করতে হবে। তো আজকের যে মেন বিষয়বস্তু সেটা আপনারা বুঝতেই পারছেন, যেহেতু কালকে সরস্বতী পুজো। আমি আজকে আলোচনা করব আপনার এবং আপনার সন্তানের বিদ্যাক্ষেত্র নিয়ে। বিদ্যাক্ষেত্রে কোন কোন জায়গা আমাদের দেখতে হয়, বা বিদ্যাক্ষেত্রে কি কি থাকলে কি তার ফলাফল হয়। দিদি, একদম সত্যি তাই দাদা। এই যে বাগদেবীর আরাধনায় আমরা অবশ্যই পুজো করব। বাগদেবীর আরাধনায় আমরা আবার একটা বছরের অপেক্ষা ফেলে আবার নতুন একটি বছরে মাকে আমরা আরাধনা করব। বাগদেবীর অধিষ্ঠাত্রী দেবী, যিনি কিন্তু বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। আসলে আমরা বিদ্যার বিষয়ে অনেকবার আলোচনা করেছি, কিন্তু মা আসছেন, মা এসে গেছেন, সেই সময়টার মধ্যে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। যে কারোর হয়তো পড়াশোনায় মনোযোগ হচ্ছে না, অনেক ছাত্রছাত্রী দেখা যাচ্ছে যে ঠিক মতন পড়াশোনায় কমিউনিকেট করতে পারছে না, মন দিতে পারছে না, এবং এইগুলো কি জন্যে, কোন গ্রহগত কানেকশনের ফলে এই অশুভত্ব জায়গা তৈরি হয়, বা অনেক পড়াশোনা করছে তার ঠিক মতন আশানুরূপ ফল পাচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা সে বিষয়ে জানবো। তার আগে আরেকটু আমি দাদার সম্বন্ধে জানিয়ে দিই, যিনি কিন্তু গুরু দ্রোণাচার্য রাষ্ট্রীয় জ্যোতিষভূষণ গৌরব সম্মান, এবং তার সঙ্গে কিন্তু জ্যোতিষ বিদ্যাভূষণ, জ্যোতিষ বিক্রমাদিত্য এবং শ্রী মহর্ষি ও মহর্ষি বেদব্যাস সহ বহু পুরস্কারে তিনি কিন্তু পুরস্কৃত হয়েছেন, সম্মানিত হয়েছেন। এবং তার সম্বন্ধে আরেকটু আমার জানাতে হয়, যিনি কিন্তু রাজস্থানের মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএসএ আন্তর্জাতিক স্তরের ডক্টর ডিগ্রি কমপ্লিট করেছেন, সেই ব্যক্তিত্বকে কিন্তু আমরা সঙ্গে পাই। এবং আরও তার সম্বন্ধে একটু বলতে হয়, তখন আসলে বলার তো শেষ নেই, তবু কিছু আমাদের জানাতে হয়। তিনি কিন্তু মহর্ষি বাল্মীকি পুরস্কার পেয়েছেন, এবং জাতীয় স্তরে 2025-এ কিন্তু তিনি রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে সম্মানিত হয়েছেন, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। এবং তার সম্বন্ধে আরও কিছু বলতে হয়, যিনি কিন্তু বঙ্গরত্ন পুরস্কার 2025-এ ভূষিত হয়েছেন। এবং আপনারা জানেন যে
যার জন্য তিনি আউটস্ট্যান্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল পারফর্মার অফ দ্য ইয়ার হিসাবে তিনি মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে একেবারে মনের মণিকোঠায় পৌঁছে গেছেন, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। আরও কিছু জানাতে হয়, যেটা কিন্তু 2026 সবে আমরা 2026-এ আমরা পা দিয়েছি, এবং 2026-এই তিনি কিন্তু বেস্ট অ্যাস্ট্রোলজার হিসাবে বর্ষসেরা সম্মান পেয়েছেন 26-এ। আসলে সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই না, তখন আমাদের অনেক জানার অভিপ্রায় জেগে ওঠে, আরেকটু জানাতে ইচ্ছে করছে। এটাও কিন্তু আপনাদের একটা জানানো আমাদের কর্তব্য মনে করি। যিনি কিন্তু রাষ্ট্রীয় স্তরে গুরু চাণক্য পুরস্কার পেয়েছেন, সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পেয়েছি, ডক্টর অভিজিৎ ঘোষাল। আসুন আমরা জেনে নিই যে আমাদের যে এই যে পড়াশোনার ব্যাপারে আজকে আমরা একটু বিদ্যা বিষয়ে জানবো। যে আমি অলরেডি দাদাকে আমরা জিজ্ঞাসা রেখেছি যে এই যে পড়াশোনায় মনোযোগ দেওয়ার ব্যাপারটা আছে, তারপর পড়াশোনা ঠিক মতন মনোনিবেশ করতে পারছে না, কি গ্রহগত কানেকশন থাকলে এই সমস্যাগুলো আমাদের আসতে পারে। আর তার আগে একটু বলতেই হয় যে আপনারা জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান দিয়ে অবশ্যই জানুন যে আগামী জীবন আমাদের কতটা সুন্দর হতে চলেছে বা সুন্দর কতটা হবে, এই বিষয়ে আমরা জানবো। দাদা, আমরা এই আলোচনায় ফিরবো। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মায়ের আরাধনা আমরা অলরেডি হয়েছি, এবং তার আপনি কি বলবেন? প্রথম কথা, আমরা আমাদের যে জন্ম ছক আছে, হ্যাঁ, সেই জন্ম ছকে লগ্ন সাপেক্ষে আমাদের সমস্ত কিছু বিচার হয়। লগ্ন সাপেক্ষেই বিচারটা মানে প্রধানভাবে হয়। তো লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরকে বলা হয় যে বিদ্যার প্রাণকেন্দ্র। আমাদের বিদ্যা কোথা থেকে দেখা হয়? যে বিদ্যাটা পঞ্চম ভাব থেকে, মূলত চতুর্থ পঞ্চম ভাব, এই দুটো ঘর থেকে দেখা হয়। বিদ্যার সঙ্গে কি কি জড়িত আছে? বিদ্যার সঙ্গে যেটা জড়িত আছে সেটা হচ্ছে বুদ্ধি, মেধা, স্মরণশক্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, মন্ত্র, শাস্ত্র, জ্যোতিষ, তন্ত্র, আর পূর্বজন্ম থেকে মানে যে আমরা জ্ঞান বা পুণ্য সঞ্চয় করে এনেছি, সেটা এই পঞ্চম ভাব থেকে বিচার্য। তাহলে বুঝতে পারছেন বিদ্যার যে মেন যে স্তম্ভটা, সেটা হচ্ছে পঞ্চম ভাব। এবার আমি আস্তে আস্তে আলোচনায় যাব। প্রথম কথা, যদি কোনো পঞ্চম ভাব যদি কারো শক্তিশালী হয় না, তাহলে সেক্ষেত্রে দেখবেন সেই ব্যক্তি ইন জেনারেল বিদ্বান হয়, তার মধ্যে জ্ঞান থাকে, তিনি মানে সমাজে বিদ্বান বলে প্রতিষ্ঠিত হন আর কি। পঞ্চম ভাবে আমাদের কি কি বিচারের জায়গা আছে? পঞ্চম ভাবে আমরা প্রথম দেখব পঞ্চম ভাবটার রাশির যে ঘরটা, সেটার অধিপতিকে, সেই অধিপতি গ্রহ কোথায় বসে আছে। ঠিক আছে, যদি ধরুন পঞ্চম ভাবের, আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরুন পঞ্চম ভাবের অধিপতি রাহুযুক্ত হয়ে বসে আছে, তাহলে আপনার বিদ্যাক্ষেত্রে আপনি বাধা পাবেন। ঠিক আছে, আবার পঞ্চম ভাবের অধিপতি যদি মিত্র গ্রহগত হয় বা তুঙ্গস্থ হয়, সেক্ষেত্রে আপনারা বিদ্যায় সুফল লাভ করবেন। কেউ একজন আছে? হ্যাঁ, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি গড়িয়া থেকে বলছিলাম। বলুন বলুন, নাম, জন্ম তারিখ। মৃত্যুঞ্জয় সরকার। আচ্ছা, বলুন জন্ম তারিখ, সময়টা বলুন। 12/3/1985। 75? 85। আচ্ছা, সময়টা বলুন, জন্ম সময়। দুপুর 12টা 20। দুপুর 12টা 20। জন্মস্থান কোথায়? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, কি বিষয় জানবেন? আর শরীর স্বাস্থ্য। আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? ভালো লাগে। আচ্ছা, নিয়মিত দেখা হয় অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান? না, নিয়মিত দেখা হয় না, মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, কি জানবে বললে? শরীর আর শরীর স্বাস্থ্য। স্বাস্থ্য বিষয়। আচ্ছা, তোমার কি শরীর খারাপ? শরীর প্রচন্ড খারাপ। আচ্ছা, আমি বলি, তোমার যে লগ্নের অধিপতি গ্রহ নিচস্থ হয়ে বসে আছে, বারবার বলছি একটা বুধের প্রতিকার করে নাও, দেখবে শরীর ভালো হয়ে গেছে। একটা বুধের প্রতিকার করিয়ে নাও, শরীরটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, বুধের প্রতিকার একটা করিয়ে নাও কোনো ভালো জ্যোতিষকে থেকে, দেখবে অর্ধেক রোগ কেটে গেছে। বুঝতে পারলে? একটা প্রবলেম আছে। হ্যাঁ, বলো। বলছে আমার বিয়ে হয়ে গেছে, আচ্ছা অনেক 7-8 বছর, কিন্তু সন্তান হচ্ছে না। এটা না, আমি বলছি যতক্ষণ না বুধের প্রতিকার করবে, বুধের প্রতিকার যতক্ষণ না করবে, ততক্ষণ কিন্তু প্রবলেমে থাকবে। হ্যাঁ, বিবিধ প্রবলেম। বুধের প্রতিকার করে নাও, ওই দেখবে অর্ধেক প্রবলেম কেটে গেছে। ঠিক আছে, আর কোনো ভালো ওটা, হ্যাঁ, যেটা যাচ্ছে ওটা একটু কপি করে রাখো, ওটা নিয়ে আসলেই হবে, ওটা নিয়ে যোগাযোগ করে নেবে। হ্যাঁ,
ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই কিন্তু বুকিং নাম্বারটা আপনাদের বলে দিচ্ছি 9836019619, একটি নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। বুকিং করুন এবং চলে আসুন। একটা কথাই বলা, এই যে নানান এই ছোট ছোট সমস্যাগুলো কিন্তু বড় সমস্যার আকার ধারণ করে। আগে থেকে আমার মনে হয় একজন যদি জ্যোতিষের বা তন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ আমরা নিতে পারি, তাহলে মানে আমরা এই জিনিসগুলোকে অনেকটাই ওভারকাম করতে পারি, এই জিনিসগুলোকে আমরা একটা রেকটিফিকেশন করতে পারি, সংশোধনের মাধ্যমে ভালো জায়গায় যেতে পারি। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। চেম্বারটাও জানিয়ে দিচ্ছি আপনাদের, নিজস্ব যে আশ্রম ধামশিয়া ঝন্টি শীতলা কালীবাড়ি, সেখানে হলো তার নিজস্ব আশ্রম, এখানেও আপনারা আসবেন অবশ্যই। এবং এছাড়া কিন্তু বুধবারে আপনারা দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটেও বন্ধুরা পাচ্ছেন। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি অশোকনগর থেকে বলছি, আমি মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সময়, তাহলে মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে প্রিয়া দে। বলুন জন্ম তারিখ, সময়টা বলুন প্রিয়া। হ্যাঁ, 23 এপ্রিল 1996। 23 এপ্রিল 1996, টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে সকাল 9:50 কলকাতা। সকাল 9:50 কলকাতা। কেমন লাগছে অনুষ্ঠান? দেখা হয় নিয়মিত দাদার অনুষ্ঠান? হ্যাঁ, ওনার সাথে এখন অনুষ্ঠান দেখি। আচ্ছা আচ্ছা, কি বিষয় জানবেন আজকে মেয়ের? বিষয়টা হচ্ছে মানে মেয়ে পিএইচডি করছে, কিন্তু করতে করতে না ওখানে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, মানে ওটা কিছুতেই হচ্ছে না, পিএইচডিটা হবে কিনা। পিএইচডি করছে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, আপনার মেয়ে পিএইচডি করছে, সেটা হবে কিনা। কত দূরে আটকে আছে পিএইচডিটা? কত দূরে আটকে আছে? পিএইচডিটা মানে শুরু হওয়ার পর কিছুদিন চললো, তারপরে মানে বেশ অনেকটাই পার হয়ে গেছে, কিন্তু ওখানে একটা না মানে ঝামেলার সৃষ্টি হয়েছে, সেটা কিছুতেই কাটিয়ে ওঠে না, পিএইচডিটা করতে। আমি দুটো জায়গায় আপনাকে বলি। হ্যাঁ, এর পিএইচডি হওয়ার চান্স 99.99%। হ্যাঁ, কি বললাম? 99.99% এর পিএইচডি হওয়ার চান্স আছে। রাহুর প্রতিকার একটা করিয়ে দিন, এর দেখবেন পিএইচডিটা হয়ে গেছে। বুঝতে পারলেন? আচ্ছা, এর পিএইচডি হয়ে যাবে, এবং এই বছরই সিভিল গেট এ গুড অপরচুনিটি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এবছরই ও একটা সুযোগ পাবে, ওকে ট্রাই করতে বলুন। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ওর সমস্ত জিনিস একটুখানি বাধা বিপত্তির একটা, মানে যাই করতে যাবে দেখবেন একটু বাধা হয়। হ্যাঁ, প্রথমটা বাধা হয়, তারপর সেটা ওভারকাম হয়ে যায়। তো এক্ষেত্রেও সেরকমই ব্যাপার, ওকে একটু আমি বলছি এবছরে চেষ্টা করতে বলুন। আগের বছরে হওয়ার সম্ভাবনা মানে 0.1 ছিল, আর এই বছরে হওয়ার সম্ভাবনা 99.99। ওকে, এবছরে ওকে মেয়েটাকে চেষ্টা করতে বলুন, আর রাহুল প্রতিকার একটা ভালো থেকে করিয়ে দিন, ব্যাস। ঠিক আছে, আপনি 26-এ পড়ে গেছেন, রাহুল প্রতিকারটা করুন। আপনি মেয়ের বিয়ে শাদী, আচ্ছা মেয়ের বিয়ে শাদী জানতে চাইছেন তো? ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে, ভালো জায়গায় বিয়ে হবে। ঠিক আছে না, আমি বলছি বিয়েতে কোনো বাধা নেই। এর বাধা বলতে এর সব কিছুতেই না পাওনাটা একটু ডিলেতে, এর যেটা মেন প্রবলেম হয়ে আছে সবটাই দেখবেন একটু পরে, দেরিতে হবে। হ্যাঁ, মানে যেটা ধরুন জুলাইয়ের মধ্যে হওয়ার কথা ছিল, সেটা হয়তো গিয়ে নভেম্বরে হবে। এই ডিলেটা হবে, এইটাই এর প্রবলেম, মেন ছকটার। হ্যাঁ, কিন্তু রাহুর প্রতিকারটা করতে হবে, তাহলেই মনে ডিলেটা অনেকটাই কেটে যাবে। আমি বলছি রাহুর প্রতিকার, রাহু নালে এর সংসার ক্ষেত্রে, এর বিদ্যার ক্ষেত্রে সব জায়গায় ঝুট ঝামেলা দেবে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন দিদি ভাই, আপনি কাজটা করুন, খুব তাড়াতাড়ি করুন। রাহু কিন্তু ওদের ভীষণ ডিস্টার্ব করছে। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আপনি লিখে রাখুন 9836019619 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9143074028। আমরা আবার একটু আলোচনায় ফিরবো। তো বিদ্যার ক্ষেত্রে বললাম পঞ্চম ভাবে, আর একটা জিনিস দেখতে হয় যে পঞ্চম ভাবে কোন গ্রহ বসে আছে, সেটা কি ওই পঞ্চম ভাবের মিত্র গ্রহ না শত্রু গ্রহ, সেটাকে আমাকে বিচার করতে হবে। আর কি পঞ্চম ভাবের ওপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে, এবং সেই দৃষ্টিটা কি সৎ দৃষ্টি না অসৎ দৃষ্টি, এইটা আমাকে বুঝতে হবে। হ্যাঁ, তো এইভাবে পঞ্চম ভাবটাকে বিচার বিশ্লেষণ করলে আমরা মোটামুটি বিদ্যার
যে স্তম্ভটাকে, সেটাকে আমরা বুঝতে পারবো যে এই বিদ্যার কারো গ্রহ বা এই মানে কতটা বিদ্যা অর্জন সেই ব্যক্তি করতে পারবে। আমার মনে হয় কেউ একজন আছে। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমার ছেলের জন্য আমি বলছি। হ্যাঁ কোথা থেকে বলুন। বলছেন আপনি? আমি হুগলি থেকে। হুগলি থেকে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ সৌমেন খাড়া। সৌমেন খাড়া, বলুন জন্ম তারিখটা। 1988 14 জুন। 1988 সকাল 5:05 24শে জুন। 14ই। 14 জুন। টাইমিংটা বলুন। সকাল 5:05। সকাল 5:05। জন্মস্থান কোথায়? ও গ্রামের বাড়িতে হায়াতপুর বলে গ্রাম। না বলছি হুগলি তো? হ্যাঁ হুগলি। হ্যাঁ কি জানবেন বলুন। কি বিষয়? ওর কাজকর্ম, তারপর পারিবারিক একটা অশান্তি হচ্ছে কেন? আচ্ছা প্রথম কথা বলি, 1 2 3 4। আচ্ছা এর প্রথম কথা হচ্ছে মঙ্গল রাহু যুক্ত হয়েছে। আপনার ছেলের যেটা প্রবলেম হচ্ছে, খুব উগ্র স্বভাবের, হ্যাঁ মানে অল্পতেই খুব রেগে যাবে। হ্যাঁ এটা ঠিক বলছেন। হ্যাঁ অল্পতেই খুব রেগে যাবে এবং এবং যখন রাগে ওর জ্ঞান থাকে না, মানে ও কি বলছে কি করছে ওর মধ্যে। এর অনেকগুলো জায়গায় দিদিভাই প্রবলেম আছে, হ্যাঁ একটু আমার মনে হয়। কিন্তু না আমি বলি, এর মঙ্গল রাহু সংযুক্তি হয়ে আছে এবং ব্যয়স্থানে এর চন্দ্র। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে কি বলুন তো, এর জন্য না আপনি যত ভালো বুঝবেন না, মানে ভালো করতে চেষ্টা করবেন, এ দেখবেন আপনার থেকে ঠিক ততটাই দূরে যাচ্ছে। সেম অ্যাজ ওর মানে বাবাও, বুঝেছেন। একে যখনই আপনি জ্ঞান দিতে যাবেন না, এ দেখবেন প্রচণ্ড আপনাদের বিরুদ্ধাচরণ করছে। এ কোনো সৎ কথা শুনবে না, বুঝেছেন। হ্যাঁ এ কোনো সৎ কথা শুনবে না। এর প্রথম কথা হচ্ছে মঙ্গল রাহুর সংযুক্তি, অষ্টমস্ত শনি এবং ব্যয়স্থানে বাকি গ্রহের যে সন্নিবেশ হয়ে আছে, ঠিক আছে। এই ছেলেটা প্রথম কথা, এর অ্যারোগেন্সি মারাত্মক। আর এ নিজে যেটা বুঝবে সেটাই এর কাছে শেষ কথা। এ তার বাইরে গিয়ে কোনো কিছু শুনবেও না, করবেও না। আর আপনি যখনই বলতে যাবেন দেখবেন আপনার সঙ্গে বিভৎস রকম একটা অশান্তি অস্থিরতা করছে। বলছে আপনি যখনই বারণ করতে যাবেন বা ওর পথে বাধা হবেন না, তখনই দেখবেন আপনাদের সঙ্গে একটা বিভৎস রকম অশান্তি অস্থিরতা হচ্ছে। সেটা কি হচ্ছে? তাহলে আপনি এখনো চুপ করে বসে আছেন? আপনি ফোন নাম্বারটা লিখুন এবং দাদার সাথে কন্ট্যাক্ট করে চলে আসুন। তখন এগুলো শুধু জানলে হবে না, এগুলোকে কার্যকরী করতে হবে। না আমি আবারও বলি যে যখন আপনাদের ব্যাপার হচ্ছে, আমরা এটা বুঝি না যে আমাদের দুরকম রোগ হয়। একটা হচ্ছে গ্রহগত রোগ আর একটা হচ্ছে দেহগত রোগ। দেহগত যখনই রোগ হয় না, আমরা ছুটি ডাক্তারের কাছে, এবং তার জন্য উনি যে প্রেসক্রিপশনটা করে দেয় আমরা একদম সঠিকভাবে সেটাকে মেনে চলি। দুর্ভাগ্যবশত আমরা গ্রহগত রোগ যে হতে পারে সেটা আমাদের ধারণাটাই নেই। কিন্তু আমি আপনাদের এইটা অ্যাসিওর করছি যে গ্রহগত রোগ না, দেহগত রোগের চেয়ে অন্তত 1000 টাইম বেশি কষ্টকর, ঠিক আছে, কষ্টপ্রদায়ক। তো সেই কথা বলছি যে সময় থাকতে আমার মনে হয় যে যদি একটুখানি দেখুন, শরীর খারাপের আর একটা নাম আছে জানেন তো। শরীর খারাপের আর একটা নাম হচ্ছে ব্যয়রাম। আমাদের ঠাকুমা দিদারা বলতো যে ব্যয়রাম হয়েছে, বলতো না? ব্যায়াম। হ্যাঁ ব্যয়রাম হয়েছে বা ব্যয়রাম হয়েছে। অ্যাকচুয়ালি ব্যয়রাম শব্দের অর্থ হচ্ছে ব্যয় করলে আরাম, ব্যয় করলে আরাম, সেই জন্য ব্যয়রাম আর কি, ব্যয়ে আরাম, বুঝতে পেরেছেন তো। সেই অর্থে আমি বলি যে ছোটোখাটো ঝামেলাগুলো যদি পুষে রাখেন তাহলে সেগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আর যদি সেটা মানে শুরুর দিকেই দেখুন, ক্যান্সার যদি ফার্স্ট স্টেজে ধরা পড়ে তাহলে কি মানে দ্যাট ইজ রিকভারেবল। কিন্তু ক্যান্সারটাকে যদি আপনারা ওই কী বলে না বুঝে না জেনে থার্ড স্টেজ পর্যন্ত নিয়ে যান না, তাহলে কিন্তু আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। তো বারবার বলছি, যে কোনো জ্যোতিষের কাছে, যে কোনো ভালো জ্যোতিষের কাছে সময় থাকতে আপনারা যান, দেখবেন আপনাদের জীবনটা অনেক সুখকর এবং শান্তিপূর্ণ হবে। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, আপনাকে কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমি চাকদা থেকে বলছি, আমার বিষয়ে জানতাম। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা, নামটা বলুন। নাম হচ্ছে জয় বিশ্বাস। জয়। জন্ম তারিখ হচ্ছে 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। টাইমিংটা বলুন। টাইমটা হচ্ছে দুপুর 2:40। জন্মস্থান? জন্মস্থান চাকদায়। চাকদহে। কি জানবেন? আমার জানতাম আমার কি রিলেটেড কর্ম করলে আমার ভালো হবে, আর আমার একটা ইষ্ট দেব বা দেবীটা একটু বলবেন। আচ্ছা চাকদহ। 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 কোনো জ্যোতিষের পরামর্শ এখনো নেওয়া হয়েছে? না না। আচ্ছা ভাই 2:40 বললেন না দুপুর? হ্যাঁ হ্যাঁ।
2:40 একদম। আমি বলছি একটা জিনিস তোমাকে, এই যে এইটা খুব কন্ট্রাডিক্টরি অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে না, যত দিন যাচ্ছে জ্যোতিষটার ভেতরে কন্ট্রাডিকশনটা অনেক বেশি এসে যাচ্ছে। প্রথম কথা তুমি বলো, এই যে ইষ্ট দেবী বা ইষ্ট দেবতা তুমি যে জানতে চাইছো আমার কাছে, আমার যে ইষ্ট সেটা কে চুজ করবে? তোমার জন্ম ছক না তোমার ভালোবাসা? তুমি যদি সমর্পিত, হ্যাঁ তুমি যদি ঈশ্বরের প্রতি সমর্পিত, ধরো আমি মা কালীকে ভালোবাসি, হ্যাঁ, তো আমি যদি মায়ের প্রতি সমর্পিতবান হতে না পারি, আমাকে বলা হলো যে ভাই তোমার জন্য মা কালী নয়, তোমার জন্য শ্রীকৃষ্ণ, ঠিক আছে, তাহলে তুমি হয়তো টার্ন টু শ্রীকৃষ্ণ, যেহেতু কোনো জ্যোতিষ বা কোনো ধর্মগুরু বলেছে, কিন্তু তোমার ভেতর থেকে সেই ফিলিংসটা আসবে কি? তাহলে বোকা বোকা কোশ্চেন কেন করছো? তোমার যাকে ভালো লাগে, তুমি চোখ বুঝলে যে আরাধ্যাকে তুমি দেখতে পাও, সেটাই তোমার ইষ্ট, তাই না? আর প্রত্যেক বাড়ির আমার এটা আমার চিন্তা ভাবনা, ঠিক আছে? কোনো জ্যোতিষ তোমায় বলে দেবে না যে তোমার ইষ্ট কে। তোমার ইষ্টটা তোমার একান্ত নিজের, বুঝতে পারলে? তো সেই জায়গায় তুমি যাকে ভালোবাসবে, তুমি যাকে চোখ বুঝলে যে মা বা যে বাবার প্রতিকৃতি তোমার কাছে ভেসে উঠবে, সেই তোমার ইষ্ট। আর একটা জিনিস হয়, একটা হচ্ছে কুলদেবী থাকে, সেটা নির্ধারণ করে তোমার মানে কুল, মানে তোমার যে বংশ, তারা কোন দেবী বা কোন দেবতাকে তারা আরাধ্য, মানে এটা বংশ পরম্পরায় চলে আসে। হ্যাঁ, ধরো তোমাদের কুলদেবীকে, সেটা তোমার মা বাবা বলতে পারবে বা দাদু ঠাকুমা বলতে পারবে, ঠিক আছে? দুটো জিনিস, একটা হচ্ছে ইষ্ট, যাকে তোমায় ভালোবাসবে সেই তোমার ইষ্ট, আর তোমার কুলদেবী যে, তাকে, এই দুজনকে ভজন করো, দেখবে অটোমেটিক তোমার কষ্ট কেটে যাবে। এইটা গেল। আর কি জানতে চাইছো? আচ্ছা, কি ব্যবসা বা, আচ্ছা আমি তোমায় বলি, তোমার ব্যবসা তুমি কি করো? আচ্ছা, চেষ্টা করছো তো? প্রথম কথা বলি ভাই, তোমার কার্তিক মাসে জন্ম? হ্যাঁ, একটু রবির প্রতিকার মানে করে নাও, কারণ তোমার বুদ্ধি থেকেও না, বুদ্ধির ইমপ্লিমেন্ট বাবু হবে না। হ্যাঁ, তুমি দেখবে তোমার চেষ্টাগুলো, মানে তোমার মাথায় হাজার রকম মশলা আছে, হ্যাঁ, কিন্তু মশলাটা ওই রান্নায় দেওয়াটা হয়ে উঠবে না, বুঝতে পেরেছো? যখনই কিছু করতে যাবে না, তখনই দেখবে একটা অস্থিরতার। একটু রবির প্রতিকারটা করে নাও। আর তোমার জন্য বলি, ম্লেচ্ছ ব্যবসা যেগুলোকে বলা হয়, মানে কিরম ধরনের ব্যবসা বলি, মানে যেগুলো সাধারণত আমাদের চোখে একটু কিরম, মানে ওই যে মুরগির দোকান, বিরিয়ানির দোকান, খাবারের দোকান, এগুলো তোমার জন্য খুব ভালো চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি এভরিথিং যেগুলো আমাদের চোখে একটু মানে তার সঙ্গে লিকারের ব্যবসা, মানে যেটাকে আমরা মদ ব্যবসা বলি, ঠিক আছে, এই ধরনের ব্যবসা তোমার খুব ভালো চলবে। কিন্তু বারবার বলছি, রবির প্রতিকার যতক্ষণ না করছো, যাই করতে যাও জীবনে, কিন্তু প্রপার আলোটা থাকবে না। হ্যাঁ, সবসময় হাত রাখতে হবে। তো বলি, সময় থাকতে থাকতে একটু করে নাও, তাতে আমার মনে হয় উইল গেট গুড রেজাল্ট। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই ফোন নাম্বারটা লিখতে হবে, যোগাযোগ করুন, আর এই ব্যাপারে আরও কনসাল্ট করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এটাই আমাদের মূল উদ্দেশ্য, যে ভালো থাকার জন্য আমাদের এই অনুষ্ঠান। আরেকবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9836019619 একটি নাম্বার, এবং আরেকটা আমার 9143074028। আমি বলে দিচ্ছি নিজস্বতার চেম্বারগুলো একটু জানিয়ে দিচ্ছি। নিজস্ব আশ্রম, যেটা হলো ধামসিয়া ঝন্টি শীতলা কালী বাড়ি, এবং আরেকটি জায়গা হলো বুধবারে দক্ষিণেশ্বরে পাচ্ছেন এবং কোলাঘাটে পাচ্ছেন। আর আপনারা জানেন এই যে ধামসিয়া ঝন্টি শীতলাকালী, সেখানে কিন্তু বিভিন্ন অমাবস্যা থেকে পূর্ণিমা, বিভিন্ন তিথিতে শুভ মানে সেই তিথি বর্ষে, সেটা কিন্তু সুন্দরভাবে সেখানে কিন্তু নানান রকমের গ্রহ সংস্কার হয়, সেটা আপনারা জানেন। এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে এটা বলা, গ্রহদোষ খণ্ডন করা হয় এবং বিভিন্ন হোমযজ্ঞের মাধ্যমে। আর এই যে 1 ফেব্রুয়ারি কিন্তু মায়ের বাৎসরিক অনুষ্ঠান রয়েছে দাদার, এই যে ধামসিয়া ঝন্টি শীতলাকালী বাড়িতে আপনাদের আমন্ত্রণ রইল। বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষরা আসেন, ভক্তবৃন্দরা আসেন, তারা এসে কিন্তু সমাগম বিশাল আকারে হয়। আপনারা সেখানে আসুন, এটাই আপনাদের আমন্ত্রণ রইল। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি দাদা, একটু আমরা এই বিষয়ে জানবো। 1 ফেব্রুয়ারি যে বাৎসরিক অনুষ্ঠান, প্রথম কথা বলে রাখি দিদি, প্রত্যেক মানে এই যে আমাদের যে প্রোগ্রাম, প্রত্যেক প্রোগ্রামে বলে যে দাদা স্বর্ণ পদক প্রাপ্ত। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে, আমি স্বর্ণ পদক মানে অ্যাকচুয়ালি যেটাকে স্বর্ণ পদক বলা হয়, ওই স্বর্ণ কালারের পদক, সেটা তো পেয়েছি।
তার সঙ্গে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে স্বর্ণ ফলক। মানে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আমি যেটা পেয়েছি না সেটা হচ্ছে স্বীকৃতি। হ্যাঁ, মানে গোল্ড মেডেল সেটা হচ্ছে স্বীকৃতি, সেটা হচ্ছে সার্টিফিকেট। আমার পড়াশোনার জন্য সেটা আমি অর্জন করেছি। মানে ওই যে প্রথম হলে যে স্বর্ণ ফলক দেওয়া হয় সেইটা পেয়েছি আমি। তো ওইটাই স্বর্ণ পদক হয়ে গেছে আর কি। যাই হোক, সময় একদম শেষ। সকলে ভালো থাকুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন, জ্যোতিষের আলোকে থাকুন, দেখবেন আপনাদের জীবন উজ্জ্বলতায় ভরে উঠেছে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।